আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা রাইট ফ্রম অফ ভার্বসের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি রুলস নিয়ে আলোচনা করব, যেই রুলসগুলোতে আমাদের দেখা যায় প্রায় ভুল হয়ে থাকে। আজকের আলোচনার পর ইনশাআল্লাহ আর এই রুলসগুলোতে কোনো রকম ভুল হবে না। যেমন বিফোর কিংবা আফটার দ্বারা দুটি ক্লজ যুক্ত থাকলে, যদি এমনটা হয় বিফোর এবং কিংবা আফটার দ্বারা দুটো ক্লজ যুক্ত আছে এবং বিফোরের আগের যে ক্লজটা সেটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, কিংবা বিফোরের পরের যে ক্লজটা সেটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, যে কোনো একটা ক্লজ দেওয়া আছে, তাহলে অপর ক্লজটা কি হবে? মনে করো এই প্রথম ক্লজটা দেওয়া আছে পাস্ট পারফেক্ট, তাহলে পরের ক্লজটা পাস্ট ইনডিফিনিট হবে। কিংবা যদি দেখা গেলো যে পরের ক্লজটা এখানে সলিউশন দেওয়া আছে, আমাদের এইখানকারটা বের করতে হবে, আগের ক্লজটা বের করতে হবে, তাহলে আগের ক্লজটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। আফটারের ক্ষেত্রে তার উল্টা ঘটনা। আফটারের ক্ষেত্রে আফটারের পূর্বের যে ক্লজটা সেটা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, আর আফটারের পরের যে ক্লজটা সেটা হয় পাস্ট পারফেক্ট টেন্স। এবার আমরা এক্সাম্পলে যাই। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম, এখানে বিফোরের আগের যে ক্লজটা সেটা যদি আমরা দেখি, এটা কোন টেন্সে আছে? পাস্ট পারফেক্ট টেন্সে, হ্যাড ডাইড। যেহেতু বিফোরের আগের ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে পরের ক্লজটা কোন টেন্স হবে? পরের ক্লজটা এখানে বলা হয়েছে যে বিফোরের পরের ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো আমাদেরকেও পরের ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে আগের ক্লজটা যেভাবে আছে সেভাবে থাকবে, এই বিফোর পর্যন্ত কোনো চেঞ্জ হবে না। এখন আমাদের এই পরের ক্লজটা কি হবে? এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। সো আমাদেরকে পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে লেখা হয়? স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে তারপরে মেন ভার্বের পাস্ট ফর্ম। তাহলে মেন ভার্ব হচ্ছে কাম, কামের পাস্ট ফর্ম কি হবে? সেটা হবে ক্যাম। নেগেটিভ হলে তাহলে নেগেটিভ স্ট্রাকচার দিতে হবে, যেহেতু আমাদের এটা অ্যাফার্মেটিভ সেহেতু আমরা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার দিলাম। নেক্সট সেন্টেন্সটাতে বলা হয়েছে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর কাম। এখানে দেখতে পাচ্ছি যে আফটারের পূর্বের ক্লজটা দেওয়া আছে। আফটারের পূর্বের যে ক্লজটা সেটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। একটু রুলটা দেখে নিন। আফটারের পূর্বের ক্লজটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের ক্লজটা কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। সো আফটারের পরের ক্লজটা আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তাহলে আগের ক্লজটা আফটার পর্যন্ত এই অংশটা কি থাকবে? ঠিক থাকবে, কোনো চেঞ্জ হবে না। এখন এই পরের ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে যেতে হবে, তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাড, তারপরে হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কামের পাস্ট পার্টিসিপল ফর্ম কাম। আর যদি এটা অ্যাফার্মেটিভ আছে সেজন্য আমরা অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে লিখছি, যদি নেগেটিভ থাকতো তাহলে নেগেটিভ স্ট্রাকচারে লিখতে হতো। ওকে, নেক্সট রুল হচ্ছে রুল নাম্বার 7। কোন সেন্টেন্সে টুমরো, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট উইক, দ্য নেক্সট মান্থ, দ্য নেক্সট ইয়ার, দ্য নেক্সট ডিকেড, দ্য নেক্সট এজ, দ্য নেক্সট জেনারেশন, দ্য নেক্সট সেঞ্চুরি, দ্য নেক্সট মিলেনিয়াম, দ্য ফলোয়িং ডে, একইভাবে দ্য ফলোয়িং ডে, দ্য ফলোয়িং উইক, দ্য ফলোয়িং মান্থ, দ্য ফলোয়িং ইয়ার, দ্য ফলোয়িং ডিকেড, দ্য ফলোয়িং এজ। এজ মানে কিন্তু এখানে বয়স না, এজ মানে হচ্ছে এখানে যুগ বা প্রজন্ম, যুগ বলা যায়, যুগ। দ্য ফলোয়িং জেনারেশন, জেনারেশন হচ্ছে প্রজন্ম। দ্য ফলোয়িং সেঞ্চুরি, দ্য ফলোয়িং মিলেনিয়াম, সহস্রাব্দ। মিলেনিয়াম মানে সহস্রাব্দ। তোমরা অবশ্যই মিনিং গুলো সহ পড়ে নিবা, যারা যে মিনিং গুলো জানা নেই সেগুলো ডিকশনারি থেকে বের করে সেগুলো পড়ে নিবা। ওকে, তো এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে ইত্যাদি থাকলে তা ফিউচার ইনডেফিনিট টেন্সে হয়। যদি কোনো সেন্টেন্সে এই ওয়ার্ড বা এই যে ফ্রেজগুলো, এই ওয়ার্ড বা ফ্রেজগুলোর মধ্যে কোনো একটা যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে ওই সেন্টেন্সটা অবশ্যই ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি হি কাম টু আওয়ার হাউস টুমরো। সো এখানে তাহলে কি হবে? যেহেতু টুমরো আছে সেহেতু অবশ্যই এটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে, আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। তো তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে রাইট ফর্ম অফ ভার্বস করার জন্য টেন্সের স্ট্রাকচারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো টেন্সের স্ট্রাকচারটাকে অনেক ভালোভাবে তোমরা মুখস্থ করে রাখবা। ওকে, তো প্রথমে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি? হি। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন বর্তমান সময়ে একটা অক্সিলারি ভার্ব ইউজ করা হয়, সেটা হচ্ছে উইল। তারপরে হচ্ছে মেন ভার্বের বেস ফর্ম। এরপরে কি হবে? এরপরে তো বাকি অংশ যেভাবে আছে সেভাবে থাকবে। আমাদের কাজ হচ্ছে ভার্বের পরিবর্তন, ভার্বটাকে সঠিকভাবে লেখা। ওকে, আমরা সঠিকভাবে লিখলাম হি উইল কাম টু আওয়ার হোম, কাম টু আওয়ার হাউস টুমরো। রুল নাম্বার 8। No sooner had ... then, scarcely had ... when, hardly had ... before ইত্যাদি থাকলে then, when, before এর পূর্বের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে আর পরের ক্লজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে।
যদি আমাদের এটা দেওয়া থাকে তাহলে তো আমরা এটা দেখে বুঝতে পারবো, যেহেতু হ্যাড আছে তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স হবে। হ্যাডের পরে তো পাস্ট কি হয়, হ্যাড থাকলে তো পাস্ট পারফেক্ট টেন্স বোঝায়, সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। কিন্তু অনেক সময় দেখা যাবে যে হ্যাড থাকে না, সেই ক্ষেত্রে আমরা কি করবো? সেক্ষেত্রে আমাদের এটাই বিবেচনা করা সবচেয়ে ভালো হবে যে দেন, হোয়েন আর বিফোর। নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড বিফোর, এগুলো যদি থাকে তাহলে দেনের পূর্বের ক্লজটা কি হবে, অর্থাৎ দেনের পূর্বের ক্লজটা, আগের ক্লজটা হবে পাস্ট পারফেক্ট, আর দেনের পরের যে ক্লজটা সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। হোয়াইলের ক্ষেত্রে একই ঘটনা, হোয়াইলের পূর্বের ক্লজটা পাস্ট পারফেক্ট এবং পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। বিফোরের ক্ষেত্রে একই কথা, বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট এবং বিফোরের পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার এক্সাম্পলে যাই। নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লিভ। এখানে কি আছে, নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড, তারপরে আছে ডট ডট, মাঝখানে অন্য কিছু আছে, তারপরে আছে দেন। তো নো সুনার হ্যাড দেন থাকলে কি হবে, নো সুনার হ্যাড দেন থাকলে বলছে দেনের পূর্বের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। তো দেনের পূর্বে যে ক্লজটা এটা আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। সো এটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখি। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, আচ্ছা আগে এখানে লিখি কি আছে, যে নো সুনার, অক্সিলারি ভার্ব অলরেডি দেওয়া আছে, হ্যাড না থাকলে আমাদেরকে অক্সিলারি ভার্বটা বসাই দিতে হবে ঠিক এভাবে, যেখানে এখানে যেভাবে এখানে আছে। নো সুনারের পরে হ্যাডটা বসাইতে হবে, তারপরে সাবজেক্ট বসাইতে হবে। যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে, আর দেওয়া থাকলে তো থাকলো, তাহলে আমাদের হ্যাজার্ড কমে গেল। ওকে, এরপরে কি হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মেইন ভার্ব আছে রিচ, সো রিচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রিচড। তারপরে কি আছে, দ্য স্টেশন। ওকে, দ্য স্টেশন লিখলাম। এরপরে দেনের পরের অংশটা কি হবে, তো দেনের পরের ক্লজটা কি হবে সেটা সম্পর্কে কি বলছে, যে পরের ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। সো এটাকে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। আমাদের মিনিংটা যেহেতু, মিনিংটা কি হচ্ছে, নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন, তারপরে বলা হয়েছে লিভ, অর্থাৎ আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনকে ছেড়ে দিল, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। সো আমাদেরকে এটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে লিখতে হবে। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, সাবজেক্ট, তারপরে মেইন ভার্বের সাবজেক্ট হলো, এরপরে কি হবে, মেইন ভার্বের পাস্ট ফর্ম। মেইন ভার্বের পাস্ট ফর্ম, লিভ এর পাস্ট ফর্ম হচ্ছে লেফট। এবারে নেক্সট রুলটা দেখি। কোন সেন্টেন্স এ হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, দেয়ার ইত্যাদি থাকলে ভার্বের বেস ফর্ম হয়। এমনকি ভার্বের পূর্বে টু থাকলে তা উঠে যায়। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি এই ফ্রেজগুলোর মধ্যে বা এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো একটা থাকে, তাহলে কি হবে, এদের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অবশ্যই বেস ফর্মে হবে। আর যদি দেখা যায় যে আমাদের অপশনে টু থাকে, এরকম অপশনে যদি টু দেওয়া থাকে, অ্যান্সারে কিন্তু টুটা লেখা যাবে না, শুধুমাত্র বেস ফর্মটাই লিখতে হবে। সো এটার সলিউশনটা কিরকম হবে, ইউ হ্যাড বেটার, তো হ্যাড বেটার এরপর কি হবে, মেন ভার্বের বেস ফর্ম, অনলি বেস ফর্ম, অন্য কিছু না, তারপর বাকি বিষয়। নেক্সট রুলটা খুবই সহজ, বলছে টু বি এবং হ্যাভিং এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। টু বি যদি থাকে, এই টু বি থাকলে তারপর ভার্বের মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আর যদি হ্যাভিং থাকে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর বিশেষ কিছু উল্লেখ করার মতো নাই এখানে। এখানে আছে যে দ্য থিফ ran away হ্যাভিং স্ন্যাচড দ্য মানি, তো হ্যাভিং যেহেতু আছে তাহলে হ্যাভিং এর পরে এই যে ভার্বটা এটা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, আর বিশেষ কিছু বলার মতো নাই। সো দ্য থিফ ran away হ্যাভিং, তারপরে কি হবে, পাস্ট পার্টিসিপল ফর্ম। সো পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা লিখি স্ন্যাচড দ্য মানি। ওকে, নেক্সট রুল হচ্ছে রুল নাম্বার 7। কোন সেন্টেন্স এ টুমোরো, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট উইক, দ্য নেক্সট মান্থ, দ্য নেক্সট ইয়ার, দ্য নেক্সট ডিকেড, দ্য নেক্সট এজ, দ্য নেক্সট জেনারেশন, দ্য নেক্সট সেঞ্চুরি, দ্য নেক্সট মিলেনিয়াম, দ্য ফলোয়িং ডে, একইভাবে দ্য ফলোয়িং ডে, দ্য ফলোয়িং উইক, দ্য ফলোয়িং মান্থ, দ্য ফলোয়িং ইয়ার, দ্য ফলোয়িং ডিকেড, দ্য ফলোয়িং এজ। এজ মানে কিন্তু এখানে বয়স না, এজ মানে হচ্ছে এখানে যুগ বা প্রজন্ম, যুগ বলা যায়, যুগ। দ্য ফলোয়িং জেনারেশন, জেনারেশন হচ্ছে প্রজন্ম। দ্য ফলোয়িং সেঞ্চুরি, দ্য ফলোয়িং মিলেনিয়াম, সহস্রাব্দ, মিলেনিয়াম মানে সহস্রাব্দ। তোমরা অবশ্যই মিনিং গুলো সহ পড়ে নিবা, যারা যে মিনিং গুলো জানা নেই সেগুলো ডিকশনারি থেকে বের করে সেগুলো পড়ে নিবা। ওকে, তো এগুলো থাকলে কি হবে, এগুলো থাকলে বলছে ইত্যাদি থাকলে তা ফিউচার ইনডেফিনিট টেন্সে হয়। যদি কোনো সেন্টেন্সে এই ওয়ার্ড বা এই যে ফ্রেজগুলো, এই ওয়ার্ড বা ফ্রেজগুলোর মধ্যে কোনো একটা যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে ওই সেন্টেন্সটা অবশ্যই ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। এখানে যেমন আমরা দেখতে পাচ্ছি হি কাম টু আওয়ার হাউস টুমরো। সো এখানে তাহলে কি হবে,
যেহেতু টুমোরো আছে সেহেতু অবশ্যই এটা ফিউচার ইনডেফিনিট টেন্স হবে, আমাদের ফিউচার ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। তো তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে রাইট ফর্ম ভার্বস করার জন্য টেন্সের স্ট্রাকচারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো টেন্সের স্ট্রাকচারটাকে অনেক ভালোভাবে তোমরা মুখস্থ করে রাখবা। ওকে, তো প্রথমে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি হি। ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট, সাবজেক্টের পরে হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন বর্তমান সময়ে একটা অক্সিলারি ভার্ব ইউজ করা হয়, সেটা হচ্ছে উইল। তারপর হচ্ছে মেইন ভার্বের বেস ফর্ম। এরপরে কি হবে, এরপরে তো বাকি অংশ যেভাবে আছে সেভাবে থাকবে। আমাদের কাজ হচ্ছে ভার্বের পরিবর্তন, ভার্বটাকে সঠিকভাবে লেখা। ওকে, আমরা সঠিকভাবে লিখলাম হি উইল কাম টু আওয়ার হোম, কাম টু আওয়ার হাউস টুমরো। রুল নাম্বার 8, no sooner had dot dot then, scarcely had dot dot when, hardly had dot dot before ইত্যাদি থাকলে then, when, before এর পূর্বের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্সে হবে আর পরের ক্লজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে হবে। যদি আমাদের এটা দেওয়া থাকে তাহলে তোমরা এটা দেখে বুঝতে পারবো, যেহেতু হ্যাড আছে তাহলে কি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে। হ্যাডের পরে তো পাস্ট কি হয়, হ্যাড থাকলে তো পাস্ট পারফেক্ট টেন্স বোঝায়, সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। কিন্তু অনেক সময় দেখা যাবে যে হ্যাড থাকে না, সেই ক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে আমাদের এটাই বিবেচনা করা সবচেয়ে ভালো হবে যে দেন, হোয়েন আর বিফোর। নো সুনার হ্যাড দেন, স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড বিফোর এগুলো যদি থাকে তাহলে দেন, দেনের পূর্বের ক্লজটা কি হবে, অর্থাৎ দেনের পূর্বের ক্লজটা আগের ক্লজটা হবে পাস্ট পারফেক্ট, আর দেনের পরের যে ক্লজটা সেটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। হোয়াইলের ক্ষেত্রে একই ঘটনা, হোয়াইলের পূর্বের ক্লজটা পাস্ট পারফেক্ট এবং পরেরটা হবে পাস্ট ইনডেফিনিট। বিফোরের ক্ষেত্রে একই কথা, বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট এবং বিফোরের পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার এক্সাম্পলে যাই। No sooner had I reached the station than the train leaves. এখানে কি আছে, no sooner had, no sooner had, তারপর আছে ডট ডট, মাঝখানে অন্য কিছু আছে, তারপর আছে দেন। তো no sooner had then থাকলে কি হবে, no sooner had then থাকলে বলছে দেনের পূর্বের ক্লজটি পাস্ট পারফেক্ট টেন্স হবে। দেনের পূর্বে যে ক্লজটা এটা আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। সো এটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সে লিখি। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আচ্ছা আগে এখানে লিখি কি আছে যে no sooner, অক্সিলারি ভার্ব অলরেডি দেওয়া আছে, হ্যাড না থাকলে আমাদেরকে অক্সিলারি ভার্বটা বসাই দিতে হবে ঠিক এভাবে যেখানে যেভাবে এখানে আছে। নো সুনারের পরে হ্যাডটা বসাইতে হবে, তারপরে সাবজেক্ট বসাইতে হবে। যদি অক্সিলারি ভার্ব দেওয়া না থাকে, আর দেওয়া থাকলে তো থাকলো, তাহলে আমাদের হ্যাজার্ড কমে গেল। ওকে, এরপরে কি হবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মেইন ভার্ব আছে রিচ, সো রিচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে রিচ। তারপরে কি আছে দ্য স্টেশন। ওকে, দ্য স্টেশন লিখলাম। এরপরে দেন, দেনের পরের অংশটা কি হবে, তো দেনের পরের ক্লজটা কি হবে সেটা সম্পর্কে কি বলছে যে পরের ক্লজটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। সো এটাকে আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হবে। আমাদের মিনিংটা যেহেতু মিনিংটা কি হচ্ছে, নো সুনার হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন, তারপরে বলা হয়েছে লিভ, অর্থাৎ আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনকে ছেড়ে দিল, অ্যাফার্মেটিভ স্ট্রাকচার। সো আমাদেরকে এটা অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে লিখতে হবে। অ্যাফার্মেটিভ স্ট্রাকচার কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচার সাবজেক্ট, তারপরে মেইন ভার্বের সাবজেক্ট হলো, এরপরে কি হবে মেইন ভার্বের পাস্ট ফর্ম। মেইন ভার্বের পাস্ট ফর্ম লিভ এর পাস্ট ফর্ম হচ্ছে লেফট। এবারে নেক্সট রুলটা দেখি। কোন সেন্টেন্স এ হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, লেট, মাস্ট, নিড, দেয়ার ইত্যাদি থাকলে ভার্বের বেস ফর্ম হয়। এমনকি ভার্বের পূর্বে টু থাকলে তা উঠে যায়। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি এই ফ্রেজগুলোর মধ্যে বা এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো একটা থাকে তাহলে কি হবে, এদের পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা অবশ্যই বেস ফর্মে হবে। আর যদি দেখা যায় যে আমাদের অপশনে টু থাকে, এরকম অপশনে যদি টু দেওয়া থাকে অ্যান্সারে কিন্তু টুটা লেখা যাবে না, শুধুমাত্র বেস ফর্মটাই লিখতে হবে। সো এটার সলিউশনটা কিরকম হবে, ইউ হ্যাড বেটার, তো হ্যাড বেটার এরপর কি হবে মেইন ভার্বের বেস ফর্ম, অনলি বেস ফর্ম, অন্য কিছু না, তারপর বাকি বিষয়। নেক্সট রুলটা খুবই সহজ, বলছে টু বি এবং হ্যাভিং এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। টু বি যদি থাকে, এই টু বি থাকলে তারপর ভার্বের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, আর যদি হ্যাভিং থাকে হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর বিশেষ কিছু উল্লেখ করার মতো নাই এখানে। এখানে আছে যে দ্য থিফ ran away having snatched the money, তো হ্যাভিং যেহেতু আছে তাহলে হ্যাভিং এর পরে এই যে ভার্বটা এটা পাস্ট পার্টিসিপল ফর্মে হবে, আর বিশেষ কিছু বলার মতো নাই। সো দ্য থিফ ran away having, তারপরে কি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। সো পাস্ট পার্টিসিপল ফর্মটা আমরা লিখি স্ন্যাচ দ্য মানি। ওকে,